হ্যালো, কেমন আছো বন্ধুরা? শুরুতেই আমাদের কমেন্ট করে জানাও। ক্লাস 12 থার্ড সেমিস্টারের এই সুন্দর ফ্রি ব্যাচটির আজকের সপ্তম ক্লাস। এর আগের ভিডিওতে আমরা পড়েছিলাম দ্য বেট, যেটা লিখেছেন অ্যান্টন চেখভ, তার প্রথম পর্ব। আর আজকের ভিডিওতে দ্য বেটের বাকি যতটুকু অংশ পড়ে আছে সেটা আমরা শেষ করব। অর্থাৎ প্রতিবারের মতনই প্রত্যেকটা ইংলিশ লাইনকে ভেঙে তার সহজ বাংলা মিনিং দেখব, তার সাথে সম্পূর্ণ ডিটেলসে প্রত্যেকটা প্যারাগ্রাফের ভোকাবুলারি নিয়ে আলোচনা করব এবং ভিডিওর মধ্যেই আমরা এর সমস্ত এমসিকিউগুলোকে সলভ করে নেব, যাতে তোমাদের আজকের পড়াটা অনেক দিন মনে থাকে। তাহলে চলো চটপট ভিডিওটা শুরু করা যাক। ও হ্যাঁ, চটপট বলতে আরেকটা কথা মনে পড়লো, আমাদের আর একটা চ্যানেল আছে চটপট নোটিফাই, যেখানে তোমরা পরীক্ষা রিলেটেড সমস্ত আপডেটস, নোটিফিকেশন এবং তার সাথে রেজাল্ট আউট, রুটিন, এই সমস্ত টপিক নিয়ে ভিডিও পেয়ে যাবে। তাই তোমরা ওই চ্যানেলটিকেও অবশ্যই চেক আউট করো। চলো তাহলে পড়াটা শুরু করা যাক। আমরা আগের দিন যতটা পড়েছিলাম সংক্ষেপে একবার দেখে নিই। আমরা দেখেছিলাম একটি গভীর শরতের রাতে একজন বৃদ্ধ ধনী ব্যাংকার তার অতীতের একটা ঘটনার কথা ভাবছিল। আজ থেকে ঠিক 15 বছর আগে একটি পার্টিতে অনেক বুদ্ধিমান লোক এসেছিল আর তারা মৃত্যুদণ্ড আর আজীবন কারাদণ্ড নিয়ে আলোচনা করছিল। অনেকেই বলেছিল মৃত্যুদণ্ড অমানবিক আর এখনকার সমাজের জন্য উপযুক্ত নয়। কেউ কেউ বলেছিল মৃত্যুদণ্ডের বদলে আজীবন কারাদণ্ডই হওয়া উচিত। কিন্তু সেই ব্যাংকার বলেছিল তার মতে মৃত্যুদণ্ডই ভালো, কারণ সেটা একেবারেই জীবন শেষ করে দেয়, কিন্তু আজীবন কারাদণ্ড একজনকে ধীরে ধীরে মেরে ফেলে। তখন এক 25 বছরের তরুণ আইনজীবী বলেছিল, আমি যদি বেছে নিতে পারি তাহলে আমি মৃত্যুর চেয়ে বেঁচে থাকা মানে আজীবন কারাদণ্ডকেই পছন্দ করব, কারণ যে কোনোভাবেই হোক বেঁচে থাকা না বেঁচে থাকার চেয়ে অনেক ভালো। এই কথায় ব্যাংকার এত উত্তেজিত হয়ে পড়েছিল যে সে বাজি ধরে বসে, আমি তোমাকে 2 মিলিয়ন রুবেল দেবো যদি তুমি একটানা 15 বছর একা বন্দী হয়ে থাকতে পারো। তরুণ আইনজীবী তৎক্ষণাৎ রাজি হয়ে যায় আর বলেও, আমি শুধু 5 বছর কেন 15 বছর একাকিত্বে থাকতে রাজি আছি। এরকমভাবেই এই পাগলামো বাজিটি সত্যিই শুরু হয়। ব্যাংকার তখন অনেক ধনী ছিল, তার কাছে টাকাটা তেমন বড় কিছু ছিল না। সে তরুণকে নিজের বাগানের এক কোণার ঘরে একা বন্দি করে রাখে, যেখানে সে বাইরের জগৎ থেকে পুরো বিচ্ছিন্ন থাকবে। শুধুমাত্র একটা ছোট জানলার মাধ্যমে সে বই, সঙ্গীত, খাবার, চিঠি সব কিছু চাইতে পারত। তাকে কাউকে দেখতে বা কারোর সঙ্গে কথা বলতে দেয়া হতো না। প্রথম বছর আইনজীবী খুব কষ্ট পায়, একা থাকাটা সহ্য করতে পারে না। সারাদিন রাত পিয়ানো বাজাতো আর গল্পের বই পড়তো। মদ আর সিগারেট নিতে চাইতো না, কারণ এগুলো মানুষের জীবনে ইচ্ছা বাড়ায়, আর বন্দি জীবনে ইচ্ছা মানেই যন্ত্রণা। দ্বিতীয় বছরে সে ধীরে ধীরে গভীর বই পড়তে শুরু করে, ক্লাসিক সাহিত্য। পঞ্চম বছরে সে এবার মদ চাইল, কিন্তু সারাদিন বিছানায় শুয়ে থাকতো, কিচ্ছু করতো না। মাঝে সাঝে রাগে চিৎকার করে উঠত, আবার কেউ কেউ তার কান্নার আওয়াজও শুনতে পেত। আগের দিন আমরা এতদূর অবধি পড়েছিলাম, আজকে এরপর থেকে আমরা কন্টিনিউ করছি। ইন দ্য সেকেন্ড হাফ অব দ্য 6th ইয়ার, ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে, দ্য প্রিজনার বিগ্যান জিলাসলি স্টাডিং। বন্দি উৎসাহের সঙ্গে পড়াশোনা শুরু করলো। এখানে জিলাসলি মানে হচ্ছে আগ্রহ সহকারে বা উদ্যমের সাথে। সে কি নিয়ে পড়াশোনা শুরু করলো? ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি, ভাষা, দর্শন এবং ইতিহাস নিয়ে। হি থ্রিউ হিমসেলফ এগারলি ইনটু দিস স্টাডিজ। সে এই পড়াশোনার মধ্যে খুব মন দিয়ে ঝুঁকে পড়ল। এখানে এগারলি মানে উৎসাহ সহকারে বা আগ্রহ ভরে। সো মাচ সো, এতটাই, দ্যাট দ্য ব্যাংকার হ্যাড ইনাফ টু ডু, যে ব্যাংকারকে অনেক পরিশ্রম করতে হতো, টু গেট হিম দ্য বুকস হি অর্ডার্ড, তার চাওয়া বইগুলো জোগাড় করতে। ইন দ্য কোর্স অফ 4 ইয়ার্স, 4 বছরের মধ্যেই, সাম 600 ভলিউমস ওয়্যার, প্রায় 600টি বই প্রকিউরড অ্যাট হিজ রিকোয়েস্ট, তার অনুরোধে সংগ্রহ করা হয়। বন্ধুরা, এখানে প্রকিউরড মানে হচ্ছে সংগ্রহ করা বা জোগাড় করা। ইট ওয়াজ ডিউরিং দিস পিরিয়ড, এই সময়ের মধ্যেই, দ্যাট দ্য ব্যাংকার রিসিভড, ব্যাংকার পেয়েছিল, দ্য ফলোয়িং লেটার ফ্রম হিজ প্রিজনার, বন্দির কাছ থেকে নিচের চিঠিটি। চলো আমরা যতদূর অবধি পড়লাম একবার সংক্ষিপ্ত আকারে দেখে নেই। ষষ্ঠ বছরের দ্বিতীয়ার্ধে বন্দি ভাষা, দর্শন আর ইতিহাস নিয়ে গভীরভাবে পড়াশোনা শুরু করে। সে এত বই চাইতো যে ব্যাংকারকে প্রচুর বই জোগাড় করতে হতো। 4 বছরে প্রায় 600টির কাছাকাছি বই তাকে দেওয়া হয়। এই সময়ে
বন্দি ব্যাংকারকে একটি চিঠি লেখে। সে চিঠিতে ব্যাংকারকে কি লিখছে এবার আমরা সেটা দেখে নিই। মাই ডিয়ার জেলার, আমার প্রিয় জেলার সাহেব, আই রাইট ইউ দিজ লাইন্স, আমি আপনাকে এই কথাগুলো লিখছি ইন 6 ল্যাঙ্গুয়েজেস, এই 6টি ভাষায়। শো দেম টু পিপল হু নো দ্য ল্যাঙ্গুয়েজেস, এই লেখাগুলো যারা এই ভাষাগুলি জানেন তাদেরকে দেখান। লেট দেম রিড দেম, তাদেরকে পড়তে দিন। ইফ দে ফাইন্ড নট ওয়ান মিস্টেক, যদি তারা একটিও ভুল না পান, আই ইমপ্লোর ইউ, আমি আপনাকে অনুরোধ করছি, টু ফায়ার এ শট ইন দ্য গার্ডেন, বাগানে একটি গুলি ছুঁড়ে দিতে। দ্যাট শট উইল শো মি, ওই গুলির শব্দটি আমাকে জানাবে, দ্যাট মাই এফর্টস হ্যাভ নট বিন থ্রোন অ্যাওয়ে, যে আমার পরিশ্রম বৃথা যায়নি। বন্ধুরা, এখানে দুটি ওয়ার্ড খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ইমপ্লোর, যার মানে হচ্ছে কাকুতি মিনতি করা, আর একটা হচ্ছে থ্রোন অ্যাওয়ে, এর মানে হচ্ছে নষ্ট করা বা ফেলে দেওয়া। এটা হচ্ছে একটি ফ্রেজাল ভার্ব। চলো এবার আমরা একটু সংক্ষেপে দেখে নিই যতটা পড়লাম। বন্দি 6টি ভাষায় কিছু লাইন লিখে জেলারের কাছে পাঠায়। সে চায় জেলার যেন ভাষা জ্ঞান সম্পূর্ণ লোকেদের দিয়ে লেখাগুলো পড়ায়। যদি তারা কোনো ভুল না পায় তাহলে জেলার যেন বাগানে একটি গুলি ছোড়েন, যাতে বন্দি বুঝতে পারে তার এতদিনের কষ্ট সফল হয়েছে। এরপরে বন্দি আইনজীবী আরও বলছে, দ্য জিনিয়াসেস অফ অল এজেস, সমস্ত যুগের সমস্ত জ্ঞানীরা, অ্যান্ড অফ অল ল্যান্ডস, এবং সমস্ত দেশের মানুষ, স্পিক ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজেস, ভিন্ন ভিন্ন ভাষায় কথা বলেন, বাট দ্য সেম ফ্লেম বার্নস ইন দেম অল, তবে তাদের সবার মধ্যে একই ধরনের জ্ঞানের আগুন জ্বলতে থাকে। অফ ইফ ইউ নিউ, তুমি যদি জানতে, হোয়াট আনআর্থি হ্যাপিনেস মাই সোল ফিলস নাও, কি অদ্ভুত আনন্দ আমার আত্মা এখন অনুভব করছে, ফ্রম বিং অ্যাবল টু আন্ডারস্ট্যান্ড দেম, তাদের অর্থাৎ জ্ঞানীগুণীদের বুঝতে পারার কারণে। দ্য প্রিজনার্স ডিজায়ার ওয়াজ ফুলফিল্ড, বন্দির ইচ্ছা পূরণ হয়েছিল, অর্থাৎ বন্দির যে এতদিনের কষ্ট সেটা সফল হয়েছিল। দ্য ব্যাংকার অর্ডার 2 শটস টু বি ফায়ার্ড ইন দ্য গার্ডেন, ব্যাংকার বাগানে 2টি গুলি চালাতে বললেন। একবার সংক্ষেপে দেখে নেওয়া যাক। বন্দি বলে যে পৃথিবীর সব যুগের এবং সব দেশের প্রতিভাবান মানুষেরা আলাদা আলাদা ভাষায় কথা বলে, কিন্তু তাদের মধ্যে একই ধরনের প্রেরণা বা জ্ঞান কাজ করে। সে এখন তাদের বুঝতে পারছে, আর এই কারণেই তার আত্মা এক অদ্ভুত সুখ অনুভব করছে। এরপর ব্যাংকার তার এই ইচ্ছা পূরণ করে বাগানে 2টি গুলি ছোড়ার নির্দেশ দেন। এরপরে কি ঘটলো দেখা যাক। দেন আফটার দ্য 10th ইয়ার, তারপর 10ম বছরের পরে, দ্য প্রিজনার বন্দি সেট ইমুভেবলি অ্যাট দ্য টেবিল, টেবিলের একদম নড়াচড়া না করে বসে থাকতো। অ্যান্ড রিড নাথিং বাট দ্য গসপেল, আর কেবল গসপেল যেটা বাইবেলের অংশ সেটা পড়তো। ইট সিমড স্ট্রেঞ্জ টু দ্য ব্যাংকার, ব্যাংকারের কাছে এটা অদ্ভুত মনে হয়েছিল, দ্যাট এ ম্যান হু ইজ 4 ইয়ার্স, যে একজন ব্যক্তি 4 বছরে হ্যাড মাস্টার্ড 600 লার্ন ভলিউমস, 600টি জ্ঞানের বই আয়ত্ত করেছিল, শুড ওয়েস্ট নিয়ারলি এ ইয়ার, সে প্রায় 1 বছর নষ্ট করেছে, ওভার 1 থিন বুক, একটা পাতলা বই নিয়ে, ইজি অফ কম্প্রিহেনশন, যেটা খুব সহজেই বোঝা যায়। থিওলজি অ্যান্ড হিস্ট্রিজ অফ রিলিজিয়ান, ধর্মতত্ত্ব এবং ধর্মের ইতিহাস, ফলোড দ্য গসপেলস, গসপেলের পরে সে এগুলো পড়েছিল। বন্ধুরা জেনে রাখো, গসপেল হচ্ছে জেসাস ক্রাইস্টের বাইবেলের একটা অংশ, যার আক্ষরিক অর্থ হচ্ছে গুড নিউজ, যেখানে জেসাস ক্রাইস্টের জন্ম, মৃত্যু এবং তিনি যে আবার পুনর্জীবিত হয়েছিলেন সেই সম্বন্ধে বর্ণনা করা আছে। এবং থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব বা ঈশ্বর বিষয়ক বিদ্যা। চলো যতটা পড়লাম আমরা একবার সংক্ষেপে দেখে নিই। 10 বছর পর থেকে বন্দি শুধু বাইবেলের সুসমাচার পড়তো। ব্যাংকার অবাক হয়ে যায় যে যিনি 4 বছরে 600টি জটিল বই পড়েছিলেন, তিনি এত সহজ একটা বই পড়েই 1 বছর কাটালেন। পরে সেই বন্দি আইনজীবীটি ধর্মতত্ত্ব ও ধর্মীয় ইতিহাসও পড়া শুরু করে। এরপর দ্য লাস্ট 2 ইয়ার্স, শেষ 2 বছরে অফ হিজ কনফাইনমেন্ট, তার বন্দি জীবনের, দ্য প্রিজনার রিড, বন্দি পড়তো, অ্যান্ড ইমেন্স কোয়ান্টিটি অফ বুকস, এক বিশাল পরিমাণ বই, কোয়াইট ইনডিসক্রিমিনেটলি, একদমই এলোমেলোভাবে। অ্যাট ওয়ান টাইম, এক সময়, হি ওয়াজ বিজি উইথ, সে ব্যস্ত থাকতো, দ্য ন্যাচারাল সায়েন্স,
প্রাকৃতিক বিজ্ঞানের বই নিয়ে। দেন হি উড আস্ক ফর, তারপরেই সে চাইতো বাইরন অ্যান্ড শেক্সপিয়ার্স, বাইরন বা শেক্সপিয়ারের বই। দেয়ার ওয়ার নোটস, কিছু চিরকুট পাওয়া গেছে, ইন হুইচ হি ডিমান্ডেড অ্যাট দ্য সেম টাইম, যেখানে সে একসাথে চেয়েছিল বুকস অফ কেমিস্ট্রি, রসায়নবিদ্যার বই, অ্যান্ড এ ম্যানুয়াল অফ মেডিসিন, এবং চিকিৎসাবিদ্যার গাইড বই। এর সাথে তিনি আরও চেয়েছিলেন অ্যান্ড এ নোবেল, একটি উপন্যাস, অ্যান্ড সাম ট্রিটিজ অন ফিলোসফি অর থিওলজি, এবং দর্শন বা ধর্মতত্ত্ব নিয়ে কোনো লেখা। হিজ রিডিং সাজেস্টেড, তার এই পড়াশোনা দেখায় এ ম্যান সুইমিং ইন দ্য সি, একজন লোক সাগরে সাঁতার কাটছে, অ্যামং দ্য রেকেজ অফ হিজ শিপ, তার ভেঙে যাওয়া জাহাজের ভাঙা টুকরোর মাঝে, অ্যান্ড ট্রাইং টু সেভ হিজ লাইফ, আর চেষ্টা করছে নিজের জীবনকে বাঁচাতে, বাই গ্রিডলি ক্লাচিং ফার্স্ট অ্যাট ওয়ান স্পার, একবার এই টুকরো ধরে, অ্যান্ড দেন অ্যাট অ্যানাদার, আবার আরেকটা ধরে। বন্ধুরা, এখানে কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস আছে যেগুলো আমরা একটু আলোচনা করে নিই। প্রথমে হচ্ছে ট্রিটিস, যেটার মানে হচ্ছে প্রবন্ধ বা গবেষণামূলক রচনা। এরপরে হচ্ছে রেকেজ, যেটার মানে হচ্ছে ধ্বংসাবশেষ বা ধ্বংসস্তূপ। এরপর গ্রিডলি মানে হচ্ছে লোভী বা অতিরিক্ত আগ্রহ সহকারে। ক্লাচিং মানে হচ্ছে চেপে ধরা বা আঁকড়ে ধরা। আর স্পার মানে হচ্ছে জাহাজের ভাঙা কাঠ বা ভাসমান খুঁটি। এবার আমরা যতটা পড়লাম একবার সংক্ষেপে দেখে নিই। শেষ 2 বছরে বন্দি ঠিক কি করবে বা কি শিখবে সেটা নির্দিষ্ট করে না ভেবে এলোমেলোভাবে নানা বিষয়ের বই পড়তে শুরু করলো। কখনো সে পড়ছে বিজ্ঞান, আবার কখনো সে চাইছে কবিতা বা নাটকের বই, যেমন বাইরন বা শেক্সপিয়ারের। মাঝে মাঝে একই সাথে সে চাইছে রসায়ন, চিকিৎসা, দর্শন, ধর্মতত্ত্ব এবং উপন্যাসের বই। তার এই পড়াশোনার ধরন দেখে মনে হচ্ছিল যেন সে নিজের মনকে শান্ত করতে চাইছে বা জীবনকে কোনো রকমে বাঁচিয়ে রাখতে চাইছে। চলো এরপর দেখা যাক। দ্য ওল্ড ব্যাংকার রিমেম্বার্ড অল দিস, বৃদ্ধ ব্যাংকারটি এই সব কিছু মনে করলো, অ্যান্ড থট, এবং ভাবলো, টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল ঠিক 12টায়, হি উইল রিগেইন হিজ ফ্রিডম, সে আবার মুক্তি পাবে। বাই আওয়ার এগ্রিমেন্ট, আমাদের চুক্তি অনুযায়ী, আই অট টু পে হিম 2 million, আমাকে তাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে। ইফ আই ডু পে হিম, যদি আমি তাকে দিই, ইট ইজ অল ওভার উইথ মি, তাহলে আমার সব কিছুই শেষ হয়ে যাবে। আই শ্যাল বি আটারলি রুইন্ড, আমি পুরোপুরি ধ্বংস হয়ে যাব। 15 years বিফোর, 15 বছর আগে, হিজ মিলিয়ন্স হ্যাড বিয়ন্ড হিজ রেকর্নিং, তার মিলিয়ন টাকারও হিসাব থাকতো না, এতটাই সম্পদ ছিল তার। নাও হি অ্যাফ্রেড টু আস্ক হিমসেলফ, এখন সে নিজের কাছেই জিজ্ঞাসা করতে ভয় পায়, হুইচ ওয়ার গ্রেটার, হিজ ডেপস অর হিজ অ্যাসেটস, এখন তার কাছে কোনটা বড় হয়ে দাঁড়িয়েছে, তার দেনা নাকি তার সম্পত্তি। সংক্ষেপে বললে, বৃদ্ধ ব্যাংকার মনে করলো আগামীকাল বন্দি মুক্তি হবে এবং তাকে 2 মিলিয়ন টাকা দিতে হবে, কিন্তু সেটা দিলে সে সম্পূর্ণ দেউলিয়া হয়ে যাবে। 15 বছর আগে তার টাকা এতটাই বেশি ছিল যে গুণে শেষ করা যেত না, আর এখন সে বুঝতেও ভয় পায় তার দেনা বেশি নাকি সম্পদ। কি করে হলো ব্যাংকারের এমন অবস্থা, চলো দেখা যাক। ডেসপারেট গ্যাম্বলিং অন দ্য স্টক এক্সচেঞ্জ, শেয়ার বাজারে মরিয়া হয়ে জুয়া খেলা, ওয়াইল্ড স্পেকুলেশন, বেপরোয়া অনুমান ভিত্তিক বিনিয়োগ, অ্যান্ড দ্য এক্সাইটেবিলিটি, আর অতিরিক্ত উত্তেজনা, হুইচ হি কুড নট গেট ওভার, যা সে কাটিয়ে উঠতে পারেনি। ইভেন ইন অ্যাডভান্সিং ইয়ার, বয়স বাড়ার পরেও, হ্যাড বাই ডিগ্রিজ লেড টু দ্য ডিক্লাইন অফ হিজ ফরচুন, ধীরে ধীরে তার সম্পদ কমে যাওয়ার কারণ হয়েছিল। এখানে ডেসপারেট মানে হচ্ছে মরিয়া বা নিরুপায়, এবং স্পেকুলেশন মানে হচ্ছে অনুমান ভিত্তিক বিনিয়োগ বা জল্পনা। এরপর অ্যান্ড দ্য প্রাউড ফেয়ারলেস সেলফ কনফিডেন্ট মিলেনিয়ার, আর সেই গর্বিত, নির্ভীক এবং আত্মবিশ্বাসী কোটিপতি, হ্যাড বিকাম এ ব্যাংকার অব মিডলিং র্যাঙ্ক, হয়ে গিয়েছিল একজন মধ্যম মানের ব্যাংকার, ট্রেম্বলিং অ্যাট এভরি রাইজ অ্যান্ড ফল ইন হিজ ইনভেস্টমেন্টস, যে থরথর করে কাঁপতে থাকতো তার প্রত্যেকটা বিনিয়োগের ওঠানামায়। বন্ধুরা, এখানে ট্রেম্বলিং V3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ট্রেম্বল, যার মানে হচ্ছে থরথর করে কাঁপা বা কাঁপতে থাকা। সংক্ষেপে দেখলে, অতিরিক্ত জুয়া, ভুল বিনিয়োগ আর নিয়ন্ত্রণহীন উত্তেজনা, এসবের কারণে ব্যাংকার ধীরে ধীরে তার সম্পদ হারিয়েছে। এক সময়কার সাহসী কোটিপতি এখন একজন মাঝারি মানের ব্যাংকার হয়ে দাঁড়িয়েছে, যিনি তার প্রত্যেকটা বিনিয়োগের ওঠানামায় ভয় পান। এরপর কার্সড বেড, অভিশপ্ত বাজি, মার্টার দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি বিড়বিড় করে বলল, ক্লাচিং হিজ হেড ইন ডেসপেয়ার, হতাশায় মাথা চেপে ধরে,
Why didn't the man die? লোকটা কেন মারা গেল না? He is only 40 now. সে তো এখনো মাত্র 40 বছরের। সংক্ষেপে বললে তিনি হতাশ হয়ে বলেন, এটি একটি অভিশপ্ত বাজি। লোকটা কেন মরল না? এখনও তো তার বয়স মাত্র 40। He will take my last penny from me. সে আমার শেষ পয়সাটিও নিয়ে নেবে। He will marry. সে বিয়ে করবে। Will enjoy life. জীবন উপভোগ করবে। Will gamble on the exchange. শেয়ার বাজারে জুয়া খেলবে। While I shall look at him. আর আমি তার দিকে তাকিয়ে থাকব with envy like a beggar. একজন ভিখারির মতন হিংসে ভরা চোখে। কিছু ইম্পর্টেন্ট ভোকাবুলারি এখানে আছে। কার্সড মানে হচ্ছে অভিশপ্ত, মার্টার্ড মানে হচ্ছে বিড়বিড় করে বলা বা অস্পষ্টভাবে বলা, পেনি মানে হচ্ছে পয়সা বা ক্ষুদ্রতম অর্থের একক, এবং এনভি মানে হচ্ছে হিংসা বা ঈর্ষা। সংক্ষেপে দেখে নিই, ব্যাংকার ভাবছে বন্দি তার শেষ টাকাটুকুও নিয়ে নেবে, বিয়ে করবে, সুখে জীবন কাটাবে, আর আমি ভিখারির মতন হিংসায় তাকিয়ে থাকবো তার দিকে। বেচারা আচ্ছা মোক্ষম অবস্থায় পড়েছে। শুরুতে সে কি ভেবেছিল আর এখন সে কি হয়ে গেছে। চলো এরপর, অ্যান্ড হেয়ার ফ্রম হিম এভরিডে, আর প্রতিদিন শুনতে হবে তার মুখে দ্য সেম সেন্টেন্স, একই কথা, আই অ্যাম ইনডেটেড টু ইউ, আমি আপনার কাছে ঋণী, ফর দ্য হ্যাপিনেস অফ মাই লাইফ, আমার জীবনের সুখের জন্য, লেট মি হেল্প ইউ, আমাকে আপনাকে সাহায্য করতে দিন, নো ইট ইজ টু মাচ, না এটা সহ্যের বাইরে, দ্য ওয়ান মিনস অফ বিইং সেভড, একটি উপায় আছে বাঁচার, ফ্রম ব্যাংক্রাপসি অ্যান্ড ডিসগ্রেস, এ দেউলিয়া হওয়া আর অপমান থেকে, ইজ দ্য ডেথ অফ দ্যাট ম্যান, আর তা হলো ওই লোকটির মৃত্যু। বন্ধুরা এখানে ইনডেটেড মানে হচ্ছে ঋণী বা কৃতজ্ঞ, ব্যাংক্রাপসি মানে হচ্ছে দেউলিয়া হওয়া বা অর্থনৈতিক বিপর্যয় হওয়া, ডিসগ্রেস মানে হচ্ছে অপমান বা কলঙ্ক। সংক্ষেপে বললে ব্যাংকার বলছে প্রতিদিন তাকে শুনতে হবে আমি আপনার কাছে ঋণী, আপনি আমাকে সাহায্য করতে দিন, আর এটাও সহ্য করা অসম্ভব। দেউলিয়া হওয়া আর অপমানের হাত থেকে বাঁচার একটাই উপায় আছে, সেটা হচ্ছে ওই লোকটির মৃত্যু। চলো এরপর দেখা যাক। It struck 3 o'clock. ঘড়ি 3টের কাছে আটকালো। দ্য ব্যাংকার লিসেন্ড, ব্যাংকার কান পাতলো। এভরিওয়ান ওয়াজ অ্যাসলিপ ইন দ্য হাউস, বাড়ির সবাই ঘুমিয়েছিল। অ্যান্ড নাথিং কুড বি হার্ড আউটসাইড, আর বাইরের কোনো শব্দই শোনা যাচ্ছিল না, বাট দ্য রাসলিং অফ দ্য চিল্ড ট্রিজ, শুধু ঠান্ডায় কাঁপতে থাকা গাছগুলোর পাতার মর্মর শব্দ ছাড়া। ট্রাইং টু মেক নো নয়েজ, কোনো শব্দ না করার চেষ্টা করে, হি টুক ফ্রম এ ফায়ার প্রুফ সেফ, সে একটি আগুনরোধী সেফ থেকে বার করলো। বন্ধুরা এখানে সেফ মানে হচ্ছে নিরাপদ সিন্দুক বা লোহার দপ্তর। এটা তোমরা এর আগেও পেয়েছিলে, কোথায় বলো তো, জিমি ভ্যালেন্টাইনে। সে একটি আগুনরোধী সেফ থেকে বের করলো দ্য কি অফ দ্য ডোর, একটি দরজার চাবি, which had not been opened for 15 years, যেটা 15 বছর ধরে খোলাই হয়নি। Put on his overcoat, সে তার কোট পরে নিল, and went out of the house, এবং বাড়ি থেকে বেরিয়ে গেল। সংক্ষেপে দেখলে রাত 3টে বাজলো, ব্যাংকার শুনল বাড়ির সবাই ঘুমিয়ে আছে, বাইরে শুধু গাছের পাতার মৃদু শব্দ শোনা যাচ্ছে। কোনো শব্দ না করেই সে আগুন প্রতিরোধী সেফ থেকে 15 বছর ধরে বন্ধ থাকা দরজার চাবি বের করলো এবং কোট পরে বাড়ি থেকে বেরিয়ে গেল। এরপর ইট ওয়াজ ডার্ক অ্যান্ড কোল্ড, অন্ধকার আর ঠান্ডা ছিল, ইন দ্য গার্ডেন, বাগানের ভেতরে। রেইন ওয়াজ ফলিং, বৃষ্টি পড়ছিল। এর ড্যাম্প, একটি স্যাঁতস্যাঁতে কাটিং উইন্ড, কাঁপুনি ধরা বাতাস, ওয়াজ রেসিং অ্যাবাউট দ্য গার্ডেন, বাগানের এদিক ওদিকে ছুটে বেড়াচ্ছিল। হাউলিং, আওয়াজ করছিল, অ্যান্ড গিভিং দ্য ট্রিজ নো রেস্ট, এবং গাছগুলোকে একটুকু শান্তি দিচ্ছিল না। দ্য ব্যাংকার স্ট্রেন্ড হিজ আইস, ব্যাংকার চোখ কুঁচকে তাকালো, বাট কুড নট সি নাইদার দ্য আর্থ, কিন্তু সে মাটি দেখতে পেল না। বন্ধুরা এখানে আর্থ মানে মাটি হিসাবে ব্যবহার করা হয়েছে। নট দ্য হোয়াইট স্ট্যাচুস, আর না দেখতে পেল সাদা মূর্তিগুলোকে। নট দ্য লজ, না দেখতে পেল লজটিকে। নট দ্য ট্রিজ, আর না দেখতে পেল গাছগুলোকে। গোয়িং টু দ্য স্পট, সেই জায়গায় গিয়ে, হোয়ার দ্য লজ স্টুড, যেখানে লজটি ছিল, হি টুয়াইস কল্ড দ্য ওয়াচম্যান, সে পাহারাদারকে দুবার ডাকলো। নো আনসার ফলোড, কোনো উত্তর এলো না। এভিডেন্টলি, স্পষ্টভাবেই বোঝা গেল, দ্য ওয়াচম্যান হ্যাড শর্ট শেল্টার, পাহারাদার আশ্রয় নিয়েছিল ফ্রম দ্য ওয়েদার, এই খারাপ আবহাওয়া থেকে।
বন্ধুরা এখানে এভিডেন্টলি মানে হচ্ছে স্পষ্টভাবে বা পরিষ্কারভাবে, আর শর্ট মানে হচ্ছে খোঁজা বা আশ্রয় নেওয়া। এরপর অ্যান্ড ওয়াজ নাও অ্যাসলিপ সামওয়্যার, এবং এখন কোথাও ঘুমাচ্ছিল, আইদার ইন দ্য কিচেন, হয়তো রান্নাঘরে, অর ইন দ্য গ্রিন হাউস, অথবা গ্রিন হাউসে। বন্ধুরা গ্রিন হাউস মানে হচ্ছে উদ্ভিদের জন্মানোর কাঁচের ঘর। এটা প্রধানত শীতপ্রধান দেশে তৈরি করা হয় সবজি চাষ করার জন্য। চলো আমরা একবার সংক্ষেপে দেখে নিই। বাগানে অন্ধকার আর ঠান্ডা ছিল, তার সাথে হচ্ছিল বৃষ্টি। এক প্রকার ঠান্ডা স্যাঁতস্যাঁতে বাতাস গর্জন করে বাগানে ছুটে বেড়াচ্ছিল, গাছগুলোকে স্থির থাকতে দিচ্ছিল না। ব্যাংকার কোনো রকমে চোখ কুঁকড়ে তাকালেও সেরকমভাবে কিছুই দেখতে পাচ্ছিল না। না দেখতে পাচ্ছিল মাটি, না দেখতে পাচ্ছিল সামনের মূর্তি, আর না দেখতে পাচ্ছিল সামনের লজ। লজ যেখানে ছিল সেখানে গিয়ে সে পাহারাদারকে দুবার ডাকলো, কিন্তু কোনো উত্তর পেল না। বোঝা গেল পাহারাদার হয়তো বৃষ্টির কারণে রান্নাঘর বা গ্রিন হাউসে আশ্রয় নিয়ে ঘুমাচ্ছে। এরপর ইফ আই হ্যাড দ্য প্লাক, যদি আমার সাহস থাকতো, টু ক্যারি আউট মাই ইন্টেনশন, আমার পরিকল্পনা বাস্তবায়ন করার, থট দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি ভাবল, সাসপিশন উড ফল ফাস্ট, তাহলে সন্দেহ প্রথমেই পড়বে, আপন দ্য ওয়াচম্যান, পাহারাদারের ওপরে। সংক্ষেপে বললে বৃদ্ধ লোকটি ভাবল যদি তার ইচ্ছা বাস্তবায়নের সাহস থাকতো তাহলে সন্দেহ সবার আগে গিয়ে পড়তো পাহারাদারের ওপর। এরপর হি ফেল্ট ইন দ্য ডার্কনেস, সে অন্ধকারে হাতড়ে দেখল। ফেল্ট মানে হচ্ছে অনুভব করা, কিন্তু এখানে হাতড়ানো এই অর্থে ব্যবহার করা হয়েছে। সে হাতড়ে কি দেখলো? ফর দ্য স্টেপস অ্যান্ড দ্য ডোর, সিঁড়ি আর দরজার খোঁজে। অ্যান্ড ওয়েন্ট ইন টু দ্য এন্ট্রি অফ দ্য লজ, আর লজের প্রবেশ পথে ঢুকে পড়ল। দেন হি গ্রোপড হিজ ওয়ে, তারপর সে হাতড়াতে হাতড়াতে এগোলো। বন্ধুরা গ্রোপড মানে হচ্ছে অন্ধকারে হাতড়ানো বা অন্ধকারে কোনো কিছু খোঁজা। ইন্টু এ লিটল প্যাসেজ, একটি ছোট্ট করিডোরের দিকে, অ্যান্ড লাইটেড এ ম্যাচ, এবং একটি দেশলাই জ্বালালো। দেয়ার ওয়াজ নট এ সোল দেয়ার, সেখানে একটিও মানুষ ছিল না। সোল কথাটির আসল অর্থ হচ্ছে আত্মা, কিন্তু এখানে মানুষ বা ব্যক্তি অর্থে ব্যবহার করা হয়েছে। তিনি কি দেখলেন? দেয়ার ওয়াজ এ বেডস্টেড, সেখানে একটি খাটের কাঠামো ছিল, উইথ নো বেডিং অন ইট, যার ওপরে কোনো বিছানা ছিল না। অ্যান্ড ইন দ্য কর্নার, এবং কোনার দিকে, দেয়ার ওয়াজ এ ডার্ক কাস্ট আয়রন স্টোভ, একটা কালো কাস্ট আয়রনের চুলা। দ্য সিলস অন দ্য ডোর, দরজার সিলগুলো, লিডিং টু দ্য প্রিজনার্স রুম, যা বন্দির ঘরের দিকে যেত, ওয়্যার ইনট্যাক্ট, তখনও অক্ষত ছিল। এখানে ইনট্যাক্ট মানে হচ্ছে অক্ষত বা অক্ষুণ্ণ থাকা। সংক্ষেপে বললে সে অন্ধকারের সিঁড়ি আর দরজার খোঁজে হাতড়ে হাতড়ে লজের ভেতরে ঢুকলো। এরপর একটি ছোট্ট করিডোরের দিকে গিয়ে দেশলাই জ্বালালো। সেখানে কেউ ছিল না, শুধু একটি খালি খাট ছিল, এবং কোণায় ছিল একটি কালো লোহার চুলা। বন্দির ঘরের দরজার শিল তখনও অক্ষত ছিল। এরপর when the match went out, যখন দেশলাইটি নিভে গেল, দ্য ওল্ড ম্যান, বৃদ্ধ লোকটি, ট্র্যাম্বলিং উইথ ইমোশন, আবেগে কাঁপতে কাঁপতে, পিপড থ্রু দ্য লিটল উইন্ডো, ছোট জানালাটার ভেতর দিয়ে উঁকি দিল। বন্ধুরা এখানে ট্র্যাম্বলিং মানে হচ্ছে কাঁপতে কাঁপতে, এবং পিপড মানে হচ্ছে উঁকি দেওয়া বা চুপি চুপি দেখা। সে উঁকি দিয়ে কি দেখতে পেল? এ ক্যান্ডেল ওয়াজ বার্নিং ডিমলি, একটি মোমবাতি মৃদু আলোয় জ্বলছিল। ইন দ্য প্রিজনার্স রুম, বন্দির ঘরের ভেতরে। হি ওয়াজ সিটিং অ্যাট দ্য টেবিল, সে টেবিলের কাছে বসেছিল। নাথিং কুড বি সিন, তেমন কিছুই দেখা যাচ্ছিল না, বাট হিজ ব্যাক, শুধু তার পিঠ, দ্য হেয়ার অন হিজ হেড, মাথার চুল, অ্যান্ড হিজ হ্যান্ডস, আর তার হাত ছাড়া। ওপেন বুকস ওয়ার লেইং, খোলা বইগুলো পড়েছিল। অন দ্য টেবিল, টেবিলের ওপরে। অন দ্য টু ইজি চেয়ার্স, দুটি আরাম কেদারায়। অ্যান্ড অন দ্য কার্পেট নিয়ার দ্য টেবিল, এবং টেবিলের পাশে কার্পেটের ওপরে। সংক্ষেপে দেখা যাক। দেশলাই নিভে যাওয়ার পর বৃদ্ধ আবেগে কাঁপতে কাঁপতে ছোট জানলা দিয়ে উঁকি দিল। বন্দির ঘরে মোমবাতি মৃদু আলো দিচ্ছিল। সে টেবিলের সামনে বসেছিল, শুধু তার পিঠ, মাথার চুল আর হাত দেখা যাচ্ছিল, বাকি কিছুই দেখা যাচ্ছিল না। খোলা বই ছড়িয়েছিল টেবিল, আরাম কেদারায় ও কার্পেটের ওপরে।
চলো, একটানা তো আমরা অনেকক্ষণই পড়লাম, এবার দেখা যাক তোমরা কারা কারা সত্যি মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখছো। একটা ছোট্ট কুইক রিমাইন্ডার টেস্ট হয়ে যাক, দেখি তোমরা কতগুলি ঠিকঠাক উত্তর বলতে পারো। এই কুইক রিমাইন্ডার টেস্টের শেষে আমাদের অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা কটা উত্তর ঠিকঠাক বলতে পারলে। চলো, প্রথম প্রশ্নটা দেখা যাক। ইন হুইচ ইয়ার অফ ইমপ্রিজনমেন্ট ডিড দ্য ব্যাংকার বিগিন স্টাডিং ল্যাঙ্গুয়েজেস, ফিলোসফি অ্যান্ড হিস্ট্রি? তার কারাবাসের মধ্যে কোন বছরে বন্দি ভাষা, দর্শন এবং ইতিহাস অধ্যয়ন শুরু করেছিলেন? প্রত্যেকটা প্রশ্ন এলে তোমরা ভিডিওটাকে পজ করবে, যেটা ঠিক উত্তর হবে সেটা ভেবে নেবে, তারপর আমার বলা সঠিক উত্তরের সাথে মেলাবে। তো এটার সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 6th ইয়ার। তার বন্দিত্বের 6ষ্ঠ বছরে সে এই ভাষা, দর্শন এবং ইতিহাস নিয়ে পড়া শুরু করেছিল। পরের প্রশ্ন, হাউ মেনি ভলিউমস ডিড দ্য ব্যাংকার অ্যারেঞ্জ ফর দ্য প্রিজনার ওভার 4 ইয়ার্স? 4 বছরে ব্যাংকার বন্দির জন্য কত খণ্ডের ব্যবস্থা করেছিলেন? আমরা দেখেছিলাম যে ব্যাংকার 600টার কাছাকাছি বই অ্যারেঞ্জ করেছিল, তো এখানে অপশন সি 600 এটা ঠিক হয়ে যাবে। চলো, পরের প্রশ্নে যাওয়া যাক। Why did the prisoner ask the banker to fire a shot in the garden? বন্দি ব্যাংকারকে কেন বাগানের মধ্যে একটি গুলি করতে বলেছিল? আমরা দেখেছিলাম যে বন্দি একটি চিঠি লিখেছিল ব্যাংকারকে, সেখানে সে 6টি আলাদা আলাদা ভাষায় একটা লেখা লিখেছিল এবং সেটা ব্যাংকারকে দিয়ে চেক করাতে বলেছিল, যদি সেটা ঠিক হয় তাহলে ফায়ার করতে বলেছিল। তাহলে এখানে দেখো অপশন সিতে দেওয়া আছে টু টেস্ট হিজ ল্যাঙ্গুয়েজ স্কিলস, এই অপশনটাই ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়াট ডিড দ্য প্রিজনার স্টাডি আফটার কমপ্লিটিং হান্ড্রেডস অফ ভলিউমস? তো অতগুলো বই পড়ার পর তারপর প্রিজনার কি বই পড়েছিল? আমরা দেখেছিলাম যে বাইবেলের একটা অংশ গসপেল, সেটা তিনি পড়তে শুরু করেছিলেন এবং প্রায় 1 বছর সময় নিয়েছিলেন। তো এখানে দেখো অপশন বি, দ্য গসপেল, এই অপশনটাই ঠিক হয়ে যাবে। চলো, পরের প্রশ্নটা দেখা যাক। হাউ ডিড দ্য ব্যাংকার ফিল অ্যাবাউট দ্য বেট অ্যাজ দ্য ডেডলাইন অ্যাপ্রোচেস? সময়সীমা ঘনিয়ে আসার সাথে সাথে বাজি সম্পর্কে ব্যাংকার কেমন অনুভব করেছিলেন? এখানে দেখো অপশন এতে এক্সাইট দেওয়া আছে, তিনি এক্সাইট হয়েছিলেন না, এটা তো হননি। অপশন বিতে কাম অর্থাৎ শান্ত হয়েছিলেন, সেটাও হননি। অপশন সিতে দেওয়া আছে ইনডিফারেন্ট অর্থাৎ উদাসীন হয়েছিলেন, সেটাও তিনি হননি। তাহলে এখানে অপশন ডিতে দেওয়া আছে রিগ্রেটফুল অ্যান্ড ফিয়ারফুল অর্থাৎ অনুতপ্ত হয়েছিলেন এবং ভয় পেয়েছিলেন, এই অপশনটাই ঠিক হয়ে যাবে। তোমরা কি করে এমসিকিউতে 40-এ 40 নাম্বার পাবে তার জন্য আমি একটা ডিটেলস ভিডিও বানিয়ে দিয়েছিলাম, সেখানে আমি শিখিয়েছিলাম তোমাদের অপশন এলিমিনেশন টেকনিক। তো এই টেকনিকটা যদি ব্যবহার করি আমরা এমসিকিউতে, সহজেই বাকি যে অপশনগুলো আছে সেগুলোকে আমরা ছাঁটাই করে দিতে পারবো, আর তার সাথে সঠিক যে উত্তরটা আছে সেটা আমরা পেয়ে যাব খুব তাড়াতাড়ি। তোমরা যদি ওই ভিডিওটা এখনও না দেখে থাকো, অবশ্যই আমি বলবো তোমরা ওই ভিডিওটাকে দেখো। এখানে ওপরে আমি আই বাটনের লিঙ্ক দিয়ে দিচ্ছি, কিংবা ভিডিওটা শেষ করে কমেন্ট সেকশন চেক করলেও তোমরা পেয়ে যাবে। পরের প্রশ্নে যাওয়া যাক। হোয়াট ফাইন্যান্সিয়াল কন্ডিশন ইজ দ্য ব্যাংকার ইন অ্যাট দ্য এন্ড অফ দ্য 15 ইয়ার্স? 15 বছরের শেষে ব্যাংকারের আর্থিক অবস্থা কেমন হয়েছিল? তো আমরা দেখেছিলাম যে তিনি একদম দেউলিয়া হওয়ার সম্ভাবনায় আছেন, যেটা এখানে অপশন সিতে দেওয়া আছে, দেখো অলমোস্ট ব্যাংক্রাফট। তো এই অপশনটাই ঠিক হয়ে যাবে। আশা করছি তোমরা ভিডিওটা পজ করে করে প্রত্যেকটা আনসারকে ঠিকঠাক বলতে পারছো। চলো আমরা পরের প্রশ্নে যাই। হোয়াই ডাজ দ্য ব্যাংকার থিঙ্ক অ্যাবাউট কিলিং দ্য প্রিজনার? কেন ব্যাংকার বন্দিকে হত্যা করার কথা ভাবেন? কারণ একবার ব্যাংকার বন্দিকে হত্যা করতে পারলে তাকে আর 2 মিলিয়ন টাকা দিতে হবে না, তার সাথে সে ব্যাংক্রাফটের হাত থেকেও মুক্তি পাবেন। তো এখানে দেখো অপশন বিতে দেওয়া আছে টু অ্যাভয়েড পেইং দ্য 2 মিলিয়ন। তো এই অপশনটাই ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্ন, হোয়াট ইজ দ্য ওয়েদার লাইক হোয়েন দ্য ব্যাংকার ভিজিটস দ্য লজ অ্যাট নাইট? যখন ব্যাংকার রাত্রেবেলা সেই লজেতে গেছিল তখন আশপাশের ওয়েদার কীরকম ছিল? তো আমরা দেখেছিলাম যে তখন বৃষ্টি হচ্ছিল এবং আশপাশে ঝোড়ো বাতাস চলছিল, যেটা এখানে অপশন এতে দেওয়া আছে উইন্ডি অ্যান্ড রেনি। তো এই অপশানটাই ঠিক হয়ে যাবে। এর পরের প্রশ্নে যাওয়া যাক। পরের প্রশ্নটা হচ্ছে, হু ওয়াজ সাপোজ টু বি গার্ডিং দ্য প্রিজনার্স লজ? আমরা দেখেছিলাম যে একজন ওয়াচম্যান ছিল, যে অবশ্য সেই ঝড় বাদলের রাতে সেখানে আর ছিল না। তো এখানে অপশন ডি এ ওয়াচম্যান, এটা সঠিক উত্তর হয়ে যাবে। পরের প্রশ্ন, হোয়াট ডু দ্য প্রিজনার্স ভেরিড বুকস রিকোয়েস্ট ইন দ্য লাস্ট 2 ইয়ার্স সিম্বলাইজ? এর মানে গত 2 বছরে বন্দি বিভিন্ন বইয়ের অনুরোধগুলি কিসের প্রতীক ছিল?
আমরা দেখেছিলাম যে ব্যাংকার প্রিজনারের এরকম এলোমেলো বই চাওয়ার পেছনে বলেছিল যে সে যেন আঁকড়ে ধরে আছে কোনো জাহাজের একটা মাস্তুলকে এবং এটা থেকে ওটার ওপরে যাচ্ছে বাঁচার চেষ্টা করার জন্য, আর তার সাথে নিজের মনকে শান্ত করার জন্য। এখানে প্রথম অপশন হচ্ছে হিজ ইনস্যানিটি, এর মানে হচ্ছে তার পাগলামি। তো এটা তো তার পাগলামি ছিল না, তো অপশন এ হবে না। এরপর অপশন বিতে দেওয়া আছে হিজ প্রিপারেশন ফর রিভেঞ্জ, অর্থাৎ প্রতিশোধের জন্য প্রস্তুতি। এটাও হবে না, কারণ সে তো প্রতিশোধ নিতে চায়নি। তারপরে অপশন সিতে দেওয়া আছে হিজ মেন্টাল ডিক্লাইন, অর্থাৎ তার মানসিক অবক্ষয়। এটাও হয়নি, তিনি যথেষ্ট একজন জ্ঞানী মানুষ হয়ে উঠেছিলেন। আর এখানে অপশন ডিতে দেওয়া আছে হিজ ডেসপারেট সার্চ ফর মিনিং, অর্থাৎ যে অর্থটা তিনি জানতে চেয়েছিলেন গসপেল পড়ে, সেটা জানার জন্য অনুসন্ধান করছিলেন বিভিন্ন বই পড়ে, তো সেটার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন। তো এখানে অপশন ডি ঠিক হয়ে যাবে। তো চলো আবার আমরা পড়ায় ফিরে আসি। এতক্ষণ অবধি আমরা দেখেছিলাম যে ব্যাংকার সেই যে প্রিজনারের ঘর ছিল সেখানে তিনি উঁকি মেরে দেখলেন যে প্রিজনার টেবিলের ওপর বসে আছে আর এদিকে ওদিকে বই ছড়ানো আছে। এরপর 5 মিনিটস পাস্ট, 5 মিনিট কেটে গেল, অ্যান্ড দ্য প্রিজনার ডিড নট ওয়ান স্টার, কিন্তু বন্দি একবারও নড়ল না। এখানে স্টার মানে হচ্ছে নড়াচড়া করা বা নাড়া দেওয়া। 15 ইয়ার্স ইমপ্রিজনমেন্ট, 15 বছরের বন্দি জীবন, হ্যাড টট হিম, তাকে শিখিয়েছিল টু সিট স্টিল, চুপচাপ বসে থাকতে। দ্য ব্যাংকার ট্যাপড, ব্যাংকার টোকা দিল অ্যাট দ্য উইন্ডো, জানলায়, উইথ হিজ ফিঙ্গার, তার আঙুল দিয়ে। অ্যান্ড দ্য প্রিজনার মেড নো মুভমেন্ট হোয়াট এভার ইন রেসপন্স, কিন্তু বন্দি প্রতি উত্তরে একটুও নড়াচড়া করল না। দেন দ্য ব্যাংকার কশাসলি, তারপর ব্যাংকার সাবধানে ব্রোক দ্য সিলস অফ দ্য ডোর, দরজার সিলগুলো ভেঙে ফেললো। অ্যান্ড পুট দ্য কি, এবং চাবি রাখলো ইন দ্য কি হোল, চাবি রাখার ছিদ্রে। সংক্ষেপে বললে 5 মিনিট পার হলেও বন্দি একটুও নড়ল না। 15 বছরের বন্দি জীবন তাকে নিশ্চলভাবে বসে থাকতে শিখিয়েছিল। ব্যাংকার জানালায় আঙুল দিয়ে টোকা দিল, কিন্তু কোনো রকম সাড়া মিলল না বন্দির তরফ থেকে। এরপর সে সাবধানে দরজাটার সিল ভেঙে চাবিটি ঢুকালো। এরপরে কি ঘটলো দেখা যাক। দ্য রাস্টি লক, জং ধরা তালাটি, গেভ এ গ্রেটিং সাউন্ড, একটা কর্কশ শব্দ করলো। অ্যান্ড দ্য ডোর ক্রিকড, আর দরজাটা কর্কশ শব্দ করে উঠল। দ্য ব্যাংকার এক্সপেক্টেড, ব্যাংকার আশা করেছিল, টু হেয়ার অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে শুনবে, ফুটস্টেপস অ্যান্ড এ ক্রাই অফ অ্যাস্টনিশ, পদধ্বনি আর বিস্ময়ের চিৎকার। বাট 3 মিনিটস পাস্ট, কিন্তু 3 মিনিট কেটে গেল। অ্যান্ড ইট ওয়াজ অ্যাজ কোয়াইট অ্যাজ ইভেন ইন দ্য রুম, ঘরে আগের মতোই নিস্তব্ধতা ছিল। হি মেড হিজ মাইন্ড, সে সিদ্ধান্ত নিল, টু গো ইন, ঘরের ভেতরে ঢোকার। সহজ ভাষায় বললে জং ধরা তালা কর্কর শব্দ করলো আর দরজাও শব্দ করে খুলল। ব্যাংকার ভেবেছিল এখনই হয়তো ভেতর থেকে বিস্ময়কর চিৎকার আর পায়ের শব্দ শুনবে, কিন্তু 3 মিনিট কেটে গেল, এখনও ঘরের ভেতরে সেই একই নিস্তব্ধতা ছিল। তখন সে ঠিক করলো সে নিজেই ঘরের ভেতরে ঢুকবে। এরপর অ্যাট দ্য টেবিলে এ ম্যান আনলাইক অর্ডিনারি পিপল, একজন অস্বাভাবিক চেহারার মানুষ, ওয়াজ সিটিং মোশনলেস, নিঃসাড়ভাবে বসেছিল। হি ওয়াজ এ স্কেলিটন, সে ছিল একজন কঙ্কালসার মানুষ, উইথ দ্য স্কিন ড্রন টাইট ওভার হিজ বোনস, যার হাড়ের ওপর ত্বক ছিল টান টানভাবে লেগে। উইথ লং কার্লস লাইক এ উমেন্স, এখানে কার্লস মানে হচ্ছে কোঁকড়ানো চুল বা পাকানো চুল, তার ছিল নারীদের মতনই লম্বা কোঁকড়ানো চুল। অ্যান্ড এ স্যাগি বিয়ার্ড, আর মুখ ভর্তি ছিল এলোমেলো দাড়ি। বন্ধুরা, এখানে স্যাগি মানে হচ্ছে এলোমেলো বা জট পাকানো, আর বিয়ার্ড মানে হচ্ছে দাড়ি বা গোঁফ। এটার উচ্চারণ কিন্তু বিয়ার্ড হবে, হ্যাঁ, ব্রেড বা এরকম কিন্তু উচ্চারণ হবে না। এরপর হিজ ফেস ওয়াজ ইয়েলো, তার মুখ ছিল হলুদাভ, উইথ অ্যান আর্থি টিন্ট ইন ইট, আর তাতে ছিল মাটির মতন মলিন রং। হিজ চিক্স ওয়ার হলো, তার গালগুলো ছিল ফোকলা। হিজ ব্যাক লং অ্যান্ড ন্যারো, তার পিঠ ছিল লম্বা আর চিকন। অ্যান্ড দ্য হ্যান্ড, আর যে হাতে, অন হুইচ হিজ শ্যাগি হেড ওয়াজ প্রপড, তার এলোমেলো মাথা ঠেকানো ছিল, ওয়াজ সো থিন অ্যান্ড ডেলিকেট, তা এতটাই পাতলা আর ভঙ্গুর ছিল, দ্যাট ইট ওয়াজ ড্রেডফুল টু লুক অ্যাট ইট, যে সেটার দিকে তাকাতেই ভয় লাগতো। বন্ধুরা, এখানে প্রপড মানে হচ্ছে ঠেকানো বা ঠেস দিয়ে রাখা, আর ডেলিকেট এই কথাটা আমরা এর আগেও দেখেছি, রাজাস ডেলিকেসি মনে পড়ে, যেটা আমরা অ্যাস্ট্রোলজার ডেতে দেখেছিলাম। তো ডেলিকেসি বা ডেলিকেট মানে হচ্ছে কোমল বা ভঙ্গুর।
চলো একবার সংক্ষেপে দেখা যাক। টেবিলের পাশে এক অস্বাভাবিক চেহারার লোক নিসার হয়ে বসেছিল। সে ছিল যেন এক জীবন্ত কঙ্কাল, চামড়া হাড়ের ওপরে টান টান, নারীদের মতন লম্বা কোঁকড়ানো চুল, এলোমেলো দাড়ি, মুখে মলিন হলুদ আভা, গাল বসে গেছে, পিঠ লম্বা আর চিকন। তার মাথা যেটা হাতের ওপর ঠেকানো ছিল, সেই হাত এতটাই পাতলা আর নরম লাগছিল যে তা দেখলেই গা শিউরে উঠত। এরপর ব্যাংকার তার আরও দৈহিক বর্ণনা দিচ্ছেন। হিজ হেয়ার, তার চুল, ওয়াজ অলরেডি স্ট্রিকড উইথ সিলভার, ইতিমধ্যে সাদা হয়ে গিয়েছিল। অ্যান্ড সিইং হিজ এম্যান্সিকেট এজ লুকিং ফেস, আর তার কঙ্কালসার বয়স্কদের মতন মুখ দেখে নো ওয়ান উড হ্যাভ বিলিভড, কেউ বিশ্বাস করতো না দ্যাট হি ওয়াজ অনলি 40, যে তার বয়স মাত্র 40। হি ওয়াজ অ্যাসলিপ, সে ঘুমিয়েছিল। ইন ফ্রন্ট অফ হিজ বাউড হেড, তার নিচু মাথার সামনে, দেয়ার লে অন দ্য টেবিল, টেবিলের ওপরে পড়েছিল এ শিট অফ পেপার, একটি কাগজের পাতা। অন হুইচ দেয়ার ওয়াজ সামথিং রিটেন, যার ওপরে কিছু লেখা ছিল ইন ফাইন হ্যান্ডরাইটিং, সুন্দর হস্তাক্ষরে। সংক্ষেপে বললে তার চুল সাদা হয়ে গিয়েছিল আর মুখ ছিল এতটাই শুকনো আর বুড়োদের মতন যে দেখলে কেউ বলতো না তার বয়স মাত্র 40। সে ঘুমিয়েছিল। তার মাথার সামনের টেবিলে একটি কাগজ ছিল আর তাতে ছোট্ট ও সুন্দর অক্ষরে কিছু লেখা ছিল। চলো এরপর দেখা যাক। পুয়ার ক্রিয়েচার, বেচারা মানুষ, থট দ্য ব্যাংকার, ব্যাংকার মনে মনে ভাবলো। হি ইজ অ্যাসলিপ, সে ঘুমিয়ে আছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্রিমিং অফ দ্য মিলিয়ন্স, এবং সম্ভবত কোটিপতি হওয়ার স্বপ্ন দেখছে। অ্যান্ড আই হ্যাভ অনলি টু ডু, আর আমাকে শুধু করতে হবে, দিস হাফ ডেড ম্যান, এই আত্মরা মানুষটিকে, থ্রো হিম অন দ্য বেড, বিছানাতে ছুঁড়ে ফেলা, স্ট্রাইফেল হিম এ লিটল উইথ দ্য পিলো, বালিশ দিয়ে একটু চেপে ধরা, অ্যান্ড দ্য মোস্ট কনসিয়েন্সাস এক্সপার্ট, আর তাহলেই সবচেয়ে সৎ ও সতর্ক বিশেষজ্ঞ, উড ফাইন্ড নো সাইন অফ এ ভায়োলেন্ট ডেথ, মারাত্মক মৃত্যুজনিত কোনো চিহ্নই খুঁজে পাবে না। বাট লেট আস ফার্স্ট রিড, কিন্তু আগে পড়ে দেখি হোয়াট হি হ্যাজ রিটেন হিয়ার, এখানে সে কি লিখেছে। দ্য ব্যাংকার টুক দ্য পেজ, ব্যাংকার কাগজটি তুলে নিল ফ্রম দ্য টেবিল, টেবিল থেকে, অ্যান্ড রিড অ্যাজ ফলোজ, এবং পড়তে শুরু করলো এভাবে। চলো একবার সংক্ষেপে আমরা দেখে নিই। ব্যাংকার ভাবলো বেচারা ঘুমিয়ে আছে, হয়তো কোটি টাকার স্বপ্ন দেখছে। আমি চাইলে এখনই তাকে বিছানায় ফেলে বালিশ দিয়ে চেপে মেরে ফেলতে পারি, আর তাতে কেউ বুঝতেও পারবে না এটা একটা খুন। কিন্তু আগে দেখি এখানে সে কি লিখেছে। এরপর সে টেবিল থেকে লেখা কাগজটা তুলে পড়া শুরু করলো। প্রিজনার কি লিখছে চলো দেখা যাক। টুমোরো অ্যাট 12 o'clock, আগামীকাল ঠিক 12টায়, আই রিগেইন মাই ফ্রিডম, আমি আমার স্বাধীনতা ফিরে পাবো, অ্যান্ড দ্য রাইট টু অ্যাসোসিয়েট উইথ দ্য আদার মেন, আর অন্য মানুষদের সঙ্গে মেলামেশার অধিকারও পাবো। বাট বিফোর আই লিভ দিস রুম, কিন্তু এই ঘরটি ছাড়ার আগে, অ্যান্ড সি দ্য সানশাইন, এবং সূর্যের আলো দেখার আগে, আই থিঙ্ক ইট নেসেসারি, আমি মনে করি এটা প্রয়োজনীয়, টু সে এ ফিউ ওয়ার্ডস টু ইউ, তোমাকে কয়েকটা কথা বলার। উইথ এ ক্লিয়ার কনসায়েন্স আই টেল ইউ, নির্মল বিবেক নিয়ে আমি তোমাকে বলছি, অ্যাজ বিফোর গড হু বিহোল্ডস মি, ঈশ্বরের সামনে দাঁড়িয়ে যিনি আমাকে দেখছেন, দ্যাট আই ডেসপ্রাইজ, যে আমি ঘৃণা করি, ফ্রিডম অ্যান্ড লাইফ অ্যান্ড হেলথ, স্বাধীনতা, জীবন আর সুস্থতাকে, অ্যান্ড অল দ্যাট, এবং সেই সব কিছুকে, ইন ইউর বুকস ইজ কল্ড, যাকে তোমার বইগুলোতে বলা হয়েছে, দ্য গুড থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এই পৃথিবীর ভালো জিনিস। সংক্ষেপে বললে 15 বছর কাটানোর পর আইনজীবী কি বলছেন? বলছেন আগামীকাল দুপুরে আমি আবার স্বাধীন হব এবং মানুষের সঙ্গে দেখা করতে পারবো, কিন্তু ঘর ছাড়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আমি সৎ মনে ঈশ্বরকে সাক্ষী রেখে বলছি, আমি স্বাধীনতা, জীবন, সুস্থতা আর পৃথিবীতে যেসব জিনিসকে বইগুলোতে ভালো বলা হয়েছে সব কিছুকেই আমি ঘৃণা করি। এবার তিনি শুরুতেই এই কথাটি কেন বললেন? আমরা সবাই জানি যে আমরা সবাই স্বাধীনতা, জীবন, সুস্থতা এই সমস্ত কিছুকে ভালোবাসে, কিন্তু এখানে বন্দি আইনজীবী এই সমস্ত জিনিসকেই ঘৃণা করছে। কিন্তু কেন? এর সম্পূর্ণ উত্তরটা আমরা এই যে চিঠিটা যেটা সে লিখেছিল সেটা সম্পূর্ণ পড়লেই জানতে পারবো।
তিনি লিখছেন, ফর 15 ইয়ার্স 15 বছর ধরে আই হ্যাভ বিন ইন্টেন্টলি স্টাডিং, আমি গভীরভাবে মনোযোগ দিয়ে পড়ছি আর্থি লাইফ, পৃথিবীর জীবন সম্পর্কে। ইট ইজ ট্রু, এটা সত্যি। আই হ্যাভ নট সিন, আমি দেখিনি দ্য আর্থ নট দ্য মেন, না পৃথিবীকে আর না মানুষকে। বাট ইন ইউর বুকস, কিন্তু তোমার বইগুলোর মধ্যে দিয়েই আই হ্যাভ ড্রাঙ্ক ফ্রেগমেন্ট ওয়াইন, আমি সুগন্ধি মদ পান করেছি। আই হ্যাভ সাং সংস, আমি গান গেয়েছি। আই হ্যাভ হান্টেড স্ট্যাগস অ্যান্ড ওয়াইল্ড বোর্ডস, আমি হরিণ আর বুনো শুয়োর শিকার করেছি। ইন দ্য ফরেস্ট, জঙ্গলের মধ্যে। হ্যাভ লাভড ওমেন, নারীদেরকে ভালোবেসেছি। বিউটিজ অ্যাজ ইথেরিয়াল অ্যাজ ক্লাউডস, মেঘেদের মতনই স্বপ্নীল সৌন্দর্য যারা। ক্রিয়েটেড বাই দ্য ম্যাজিক, যাদের সৃষ্টি হয়েছে জাদুগরী ক্ষমতায় অফ ইউর পোয়েটস অ্যান্ড জিনিয়াসেস, তোমাদের কবি আর প্রতিভাবানদের দ্বারা। হ্যাভ ভিজিটেড মি অ্যাট নাইট, রাতে আমাকে এসেছে দেখতে। অ্যান্ড হ্যাভ হুইসপার্ড ইন মাই ইয়ার্স, আর আমার কানে কানে বলে গেছে ওয়ান্ডারফুল টেলস, অবিশ্বাস্য সব গল্প। দ্যাট হ্যাভ সেট মাই ব্রেন ইন এ ওয়াইল, যা আমার মস্তিষ্ককে ঘুরপাক খাইয়ে দিয়েছে। সংক্ষেপে বললে 15 বছর ধরে আমি বই পড়ে পৃথিবীর জীবন সম্পর্কে জেনে এসেছি। যদিও আমি কখনো পৃথিবী বা মানুষ দেখিনি, কিন্তু বইয়ের মাধ্যমে অনেক কিছু অনুভব করেছি। মদ পান করা, গান গাওয়া, শিকার, প্রেম, এই সব কিছুই। কবি ও প্রতিভাবান লেখকদের কল্পনায় সৃষ্টি সুন্দরীরা রাতের বেলায় আমার কানে কানে চমৎকার গল্প বলেছে, যেগুলো আমার চিন্তাভাবনাকে আলোড়িত করেছে। এরপর ইন ইয়োর বুকস, তোমার বইগুলোতে আই হ্যাভ ক্লাইম্বড, আমি উঠেছি টু দ্য পিকস অফ এলবাজ অ্যান্ড মাউন্ট ব্লং, এলবাজ এবং ব্লং পর্বতের চূড়ায়। অ্যান্ড ফ্রম দেয়ার, এবং সেখান থেকে আই হ্যাভ সিন দ্য সানরাইজ, আমি সূর্য উদয় দেখেছি। অ্যান্ড হ্যাভ ওয়াচড ইট অ্যাট ইভিনিং, এবং সন্ধ্যাতেও সূর্যকে দেখেছি। ফ্লাড দ্য স্কাই, দ্য ওশিয়ান অ্যান্ড দ্য মাউন্টেন টপস, আকাশ, সাগর আর পাহাড়ের চূড়ায় ভাসিয়ে দিচ্ছে উইথ গোল্ডেন অ্যান্ড ক্রিমসন, সোনালি ও লাল আভায়। আই হ্যাভ ওয়াচড ফ্রম দেয়ার, আমি সেখান থেকে দেখেছি দ্য লাইটনিং ফ্ল্যাশিং ওভার মাই হেড, আমার মাথার ওপরে বিদ্যুৎ ঝলকাচ্ছে। অ্যান্ড ক্লেভিং দ্য স্ট্রম ক্লাউডস, এবং বিদ্যুৎ মেঘকে ছিঁড়ে ফেলছে। বন্ধুরা, এখানে ক্লেভিং মানে হচ্ছে চিঁড়ে ফেলা বা কেটে ফেলা। আই হ্যাভ সিন, আমি দেখেছি গ্রিন ফরেস্ট, সবুজ বন, ফিল্ডস, রিভার, মাঠ, নদী, লেকস, টাউনস, হ্রদ আর শহর। সংক্ষেপে বললে বইয়ের পৃষ্ঠায় আমি যেন এলবুজ আর ব্লাঙ্ক পাহাড়ের চূড়ায় উঠেছি। সেখানে দাঁড়িয়ে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখেছি। আকাশ ও পাহাড়ে সোনালি লাল আলো ছড়িয়ে পড়তে দেখেছি। ঝড়ের মেঘ ভেদ করে বিদ্যুৎ চমকেছে, আর আমি দেখেছি সবুজ বন, নদী, হ্রদ, শহর, সব কিছুই কল্পনার চোখে। এরপর আই হ্যাভ হার্ড, আমি শুনেছি দ্য সিঙ্গিং অফ দ্য সাইরেন, সাইরেনদের গান। বন্ধুরা, জেনে রাখো এখানে সাইরেন হচ্ছে এক প্রকার জলপরী, যারা গান করে মানুষদেরকে মুগ্ধ করে তাদেরকে ধ্বংস করে। অ্যান্ড দ্য স্ট্রেনস অফ দ্য শেপার্ডস পাইপস, আর শুনেছি রাখালদের বাঁশির সুর। আই হ্যাভ টাচড, আমি ছুঁয়েছি দ্য উইংস অফ কামলি ডেভিল, সুন্দর শয়তানদের ডানা, হু ফ্লিউ ডাউন, যারা উড়ে নেমে এসেছিল টু কনভার্স উইথ মি, আমার সঙ্গে কথা বলতে। অফ গড, ঈশ্বরের সম্পর্কে। ইন ইউর বুকস, তোমার বইয়েতে আই হ্যাভ ফ্লাঙ্কড মাই সেলফ, আমি নিজেকে নিক্ষেপ করেছি ইন্টু দ্য বটমলেস পিট, পৃথিবীর অন্তহীন গহ্বরে। পারফর্মড মিরাকেলস, অলৌকিক কাজ করেছি। স্লেন্ড, মানুষ হত্যা করেছি। বার্নড টাউনস, শহর জ্বালিয়ে দিয়েছি। পিচড নিউ রিলিজিয়ন্স, নতুন ধর্ম প্রচার করেছি। কনকার্ড হোল কিংডমস, সম্পূর্ণ রাজ্য জয় করেছি। সংক্ষেপে বললে আমি বই পড়ে কল্পনায় শুনেছি সাইরেনদের গান আর রাখালদের বাঁশির সুর, এমনকি ঈশ্বর সম্পর্কে কথা বলতে আসা সুন্দর শয়তানদের ডানাও ছুঁয়েছি। আমি গহ্বরে ঝাঁপ দিয়েছি, অলৌকিক ক্ষমতা দেখিয়েছি, হত্যা করেছি, শহর পুড়িয়েছি, নতুন ধর্ম প্রচার করেছি, আর গোটা রাজ্য জয় করেছি। সব কিছুই বইয়ের কল্পনার জগতে। এরপর তিনি বলছেন, ইয়োর বুকস, তোমার বইগুলো, হ্যাভ গিভেন মি উইজডম, আমাকে জ্ঞান দিয়েছে। অল দ্যাট, যেসব কিছুই, দ্য আনরেস্টিং থট অফ ম্যান, মানুষের অশেষ চিন্তা, হ্যাজ ক্রিয়েটেড ইন এজেস, যুগ যুগ ধরে সৃষ্টি করেছে, ইজ কম্প্রেস, তা সংক্ষিপ্ত আকারে গুছিয়ে দেওয়া হয়েছে, ইনটু এ স্মল কম্পাস, একটি ছোট্ট পরিসরে, ইন মাই ব্রেন, আমার মস্তিষ্কে।
আই নো, আমি জানি দ্যাট আই অ্যাম এ উইসার, আমি একজন বেশি জ্ঞানী মানুষ দেন অল অফ ইউ, তোমাদের সবার চেয়ে। সংক্ষেপে বললে, তোমার বই পড়ে আমি অনেক কিছু শিখেছি। মানুষের বহু বছরের চিন্তাভাবনার সারাংশ এখন আমার মাথার মধ্যে। আমি জানি আমি এখন তোমাদের সবার চেয়ে বেশি জ্ঞানী। চলো পরের পাতায় যাওয়া যাক। অ্যান্ড আই ডেসপ্রাইজ ইউর বুকস, আর আমি তোমার বইগুলোকে ঘৃণা করি। আই ডেসপ্রাইজ উইজডম অ্যান্ড ব্লেসিংস অফ দিস ওয়ার্ল্ড, আমি জ্ঞান ও এই পৃথিবীর আশীর্বাদকেও ঘৃণা করি। ইট ইজ অল ওয়ার্থলেস, এগুলো সবই নিরর্থক, ফ্লিটিং, ক্ষণস্থায়ী, ইলুসরি, ভ্রান্তিময়, অ্যান্ড ডিসেপটিভ এবং প্রতারণামূলক, লাইক এ মিরাজ, একটি মরীচিকার মতো। ইউ মে বি প্রাউড, ওয়াইজ অ্যান্ড ফাইন, তুমি গর্বিত হতে পারো, জ্ঞানী হতে পারো, কিংবা চমৎকার হতে পারো, বাট ডেথ উইল ওয়াইপ ইউ অফ দ্য ফেস অফ দ্য আর্থ, কিন্তু মৃত্যু তোমাকে এই পৃথিবী থেকে মুছে ফেলবে। অ্যাজ দো ইউ আর নো মোর দ্যান মাইস বারোয়িং আন্ডার ফ্লাওয়ার, যেন তুমি একটা মেঝের নিচে গর্ত করা ইঁদুর ছিলে। অ্যান্ড ইউর পস্টারিটি, ইউর হিস্ট্রি, আর তোমার ভবিষ্যৎ প্রজন্ম, তোমার ইতিহাস, ইউর ইমোরাল জিনিয়াসেস, তোমার অমর প্রতিভারাও, উইল বার্ন অর ফিস টুগেদার উইথ দ্য আর্থি গ্লোব, এই পৃথিবীর সঙ্গে একসাথে পুড়ে যাবে অথবা জমে যাবে। সহজ ভাষায় বললে বন্দি বলতে চাইছে সে বই, জ্ঞান ও পৃথিবীর সুখ ও সমৃদ্ধিকে ঘৃণা করে। এসব জিনিস ক্ষণস্থায়ী ও মায়াময়। মানুষের গর্ব, বুদ্ধি বা খ্যাতি সব কিছুই মৃত্যুর কাছে মূল্যহীন। একদিন সবাই ধ্বংস হয়ে যাবে, এমনকি ইতিহাস ও বিখ্যাত ব্যক্তিরাও। এরপর আইনজীবী আরও বলছে, ইউ হ্যাভ লস্ট ইউর রিজন, তুমি তোমার বুদ্ধি হারিয়েছো। অ্যান্ড টেকেন দ্য রং পাথ, এবং ভুল পথে হাঁটছো। ইউ হ্যাভ টেকেন লাইস ফর ট্রুথ, তুমি মিথ্যাকে সত্য ভেবে নিয়েছো। অ্যান্ড হিডিয়াসনেস ফর বিউটি, আর কুৎসিতকে সৌন্দর্য ভেবেছো। এখানে কিছুক্ষণের জন্য আমি থামছি। আইনজীবী প্রথমেই বলেছিল যে সে স্বাধীনতা, জীবন, সুস্থতা আর পৃথিবীর সমস্ত ভালো জিনিসকে ঘৃণা করছে। কেন এই কথাটার উত্তর আমি বলেছিলাম যে আমরা যদি এই পুরোপুরি প্যারাগ্রাফটা পড়ি সেখান থেকে জানতে পারবো। তোমরা কেউ কেউ হয়তো বুঝতে পেরেছো, তবু আমি একবার সহজ ভাষায়, সরল ভাষায় তোমাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করছি। তার এই যে সৌন্দর্যতা, স্বাধীনতা, ধন সম্পদের প্রতি ঘৃণা, এটা দিয়ে লেখক একটা খুবই গভীর দার্শনিক দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে চেয়েছেন। তিনি বোঝাতে চেয়েছেন পৃথিবীর সব ভালো জিনিসগুলো ক্ষণস্থায়ী। এখানে বন্দি আইনজীবী বুঝে গেছে যে সুন্দর জিনিস যেমন স্বাধীনতা, স্বাস্থ্য, ধন সম্পদ সবকিছুই ক্ষণিকের। মৃত্যুর সামনে সবকিছুই অর্থহীন। কত যুগের পর যুগ মানুষ সভ্যতা গড়ে তুলেছে, আবার সেই সভ্যতা মৃত্যুর কাছে হার মেনেছে। তাই পৃথিবী এটা তোয়াক্কাই করে না যে তুমি বুদ্ধিমান হও বা ধনী। মৃত্যুর কাছে তোমাকে একটা ইঁদুরের মতন মুছে ফেলবে পৃথিবী। তোমরা লক্ষ্য করলে দেখবে বন্দি যে প্রথম দিকের বছরগুলো ছিল সেখানে প্রচুর পরিমাণে বই পড়েছিল। তারপরে সে থেমে যায়। তারপরে সে একটি বই, যেটা ধর্ম ছিল, সেটা নিয়ে সে পড়তে থাকে অনেক ডিটেলসে। এবং ধর্মে যে কথাটি বলা হয়েছিল সেটা হচ্ছে এটাই যে সব কিছুই মায়া। এর অর্থ খুঁজতে আইনজীবী শেষের 2 বছর যে কোনো রকমের বই পড়তে থাকে। সে বুঝতে চায় যে এর আসল অর্থ কী। সে এই 15 বছরে পৃথিবীর সব কিছু নিয়ে জেনেছে, প্রেম, কবিতা, বিজ্ঞান, ধর্ম, সঙ্গীত, যুদ্ধ, রাজনীতি, সৌন্দর্য, কিন্তু অবশেষে সে বুঝতে পারে সব কিছুই মায়া, সব কিছুই মরীচিকা। এগুলো হয়তো মনে হয় যে বাস্তব, কিন্তু বাস্তবে এই সব কিছুই ভ্রান্তি, এই সব কিছুই প্রতারণা। সে বলতে চেয়েছে তুমি এই যে তোমার সৌন্দর্য নিয়ে গর্ব করো, তোমার স্বাস্থ্য নিয়ে গর্ব করো, টাকা পয়সা নিয়ে গর্ব করো, এই সমস্ত গর্ব একদিন ধূলিসাৎ হয়ে যাবে। কেউ তোমাকে চিনবে না, কেউ তোমাকে জানবে না, সব কিছুই দেখবে মাটির তলায় চাপা পড়ে গেছে। তাই যাই ভালো জিনিস, সেই সমস্ত কিছু জিনিসকে এখানে লেখক আইনজীবীর মাধ্যমে মরীচিকা হিসেবে তুলে ধরেছেন। ইউ উড মার্ভেল ইফ, তুমি অবাক হতে যদি, ওয়িং টু স্ট্রেঞ্জ ইভেন্টস অফ সাম শর্টস, কিছু অদ্ভুত ঘটনার কারণে। ফ্রগস অ্যান্ড লেজার্ডস সাডেনলি গ্রিউ অন অ্যাপেল অর অরেঞ্জ ট্রিজ ইনস্টেড অফ ফ্রুট, আপেল বা কমলা গাছে হঠাৎ করে ফলের বদলে ব্যাঙ বা গিরগিটি জন্মালে তুমি হয়তো অদ্ভুত এটাকে ঘটনা বলতে। অর ইফ রোজ বিগ্যান টু স্মেল লাইক এ সোয়েটিং হর্স, বা তুমি হয়তো এটাকে অদ্ভুত বলতে যদি গোলাপের গন্ধ হতো ঘামা ঘোড়ার মতন। সো আই মার্ভেল অ্যাট ইউ, ঠিক সেইভাবেই আমিও অবাক হই তোমার ওপর, হু এক্সচেঞ্জ হ্যাভেন ফর আর্থ, যে স্বর্গের বদলে পৃথিবীকে বেছে নেয়। এখানেও লেখক একটি দার্শনিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। কেন বলছে যে মানুষ স্বর্গের বদলে পৃথিবীকে বেছে নেয়? কারণ লেখক অর্থাৎ বন্দি ব্যক্তি 15 বছর বই পড়ে একা থেকে জ্ঞান অর্জন করে বুঝে ফেলেছে
এ জীবনের স্বর্গ অর্থাৎ প্রকৃত জ্ঞান, আত্মিক শান্তি, আত্ম উপলব্ধি, সত্যিকারের সুখ, এই সব কিছুই চিরস্থায়ী। আর পৃথিবী বলতে অর্থ, লোভ, খ্যাতি, ভোগবিলাসিতা, শারীরিক আরাম, ক্ষমতা, এই সব কিছুই ক্ষণস্থায়ী ও অবাস্তব। তিনি বলছেন মানুষ ভুল পথে চলছে, তারা মিথ্যাকে সত্য ভাবছে আর সত্যকে অবহেলা করছে। তাই তিনি দুঃখ করে অবাক হয়ে বলছেন, তোমরা এত বড় বোকা, তোমরা স্থায়ী সত্যিকারের স্বর্গ ছেড়ে সাময়িক মিথ্যা দুনিয়ার মোহে পড়ে আছো। এরপর আই ডোন্ট ওয়ান্ট টু আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বোঝার চেষ্টা করতে চাই না। টু প্রুভ টু ইউ ইন অ্যাকশন, কাজের মাধ্যমে তোমাকে প্রমাণ করার জন্য। হাউ আই ডিসপ্রাইজ অল দ্যাট ইউ লিভ বাই, যে আমি তোমার জীবনের সব মূল্যবোধকে ঘৃণা করি। আই রিনাউন্স দ্য 2 million, আমি সেই 20 লাখ টাকা ছেড়ে দিচ্ছি। অফ হুইচ আই ওয়ান্স ড্রিম অ্যাজ অফ প্যারাডাইস, যা এক সময় আমার কাছে স্বর্গের স্বপ্নের মতন ছিল। অ্যান্ড হুইচ নাও আই ডেসপ্রাইজ, আর এখন যেটাকে আমি ঘৃণা করি। টু ডিপ্রাইভ মাই সেলফ অফ দ্য রাইট টু দ্য মানি, টাকার অধিকার থেকে নিজেকে বঞ্চিত করতে। আই শ্যাল গো আউট ফ্রম হেয়ার, আমি এখান থেকে বেরিয়ে যাব। 5 hours বিফোর দ্য টাইম ফিক্সড, নির্ধারিত সময়ের 5 ঘন্টা আগে। অ্যান্ড সো ব্রেক দ্য কম্প্যাক্ট, এভাবেই আমি চুক্তি ভেঙে ফেলবো। সংক্ষেপে দেখলে বন্দি বলছে সে ধনী মানুষের জীবন ও মূল্যবোধকে ঘৃণা করে। সে একসময় যে 20 লাখ টাকা পাওয়ার স্বপ্ন দেখত, এখন সেটা সে নিজে থেকেই ছেড়ে দিচ্ছে। তাই সে সময় শেষ হওয়ার আগেই ঘর ছেড়ে চলে যাবে, যাতে কোনো টাকা না পায় এবং চুক্তি ভঙ্গ হয়। এরপর when the banker had read this, যখন ব্যাংকার এটা পড়া শেষ করলেন, he laid the page on the table, সে কাগজটা টেবিলের ওপর রাখলেন। kissed the strange man on the head, অদ্ভুত মানুষটার মাথায় চুমু খেলেন। and went out of the lodge weeping, আর কাঁদতে কাঁদতে ঘর থেকে বেরিয়ে গেলেন। at no other time, আর অন্য কোনো সময়ও, even when he had lost heavily on the stock exchange, এমনকি শেয়ার বাজারে অনেক টাকা হারালেও, had he felt so great a contempt for himself, তিনি নিজের প্রতি এত ঘৃণা অনুভব করেননি। when he got home, যখন তিনি বাড়ি পৌঁছালেন, he lay on his bed, তিনি নিজের বিছানায় শুয়ে পড়লেন। but his tear and emotion, কিন্তু তার কান্না আর আবেগ kept him for hours from sleeping, তাকে ঘুমাতে দিল না অনেক ঘন্টা ধরে। সংক্ষেপে দেখলে ব্যাংকার যখন বন্দির লেখাপড়া শেষ করলেন, তখন তিনি তার মাথায় চুমু দিয়ে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন। এমনকি বড় আর্থিক ক্ষতির সময়ও তিনি নিজেকে এতটা ঘৃণা করেননি। বাড়ি ফিরে বিছানায় শুয়েও কান্না আর দুঃখে তার ঘুম আসেনি। এরপর দ্য নেক্সট মর্নিং, পরের দিন সকালে, দ্য ওয়াচম্যান র্যান ইন উইথ পেল ফেসেস, দারোয়ানরা ভয়ে পাণ্ডুর মুখে দৌড়ে এলো। অ্যান্ড টোল্ড হিম, এবং তাকে বলল, দে হ্যাড সিন দ্য ম্যান হু লিভড ইন দ্য লজ, তারা দেখেছে যে মানুষটা বাস করত সেই ঘরে। ক্লাইম্বড আউট অফ দ্য উইন্ডো ইনটু দ্য গার্ডেন, সে জানলা দিয়ে বাগানে নেমে গেছে। গো টু দ্য গেট অ্যান্ড ডিসঅ্যাপিয়ার, গেটের দিকে গিয়ে হারিয়ে গেছে। দ্য ব্যাংকার ওয়েন্ট অ্যাট ওয়ান্স উইথ দ্য সার্ভেন্টস টু দ্য লজ, ব্যাংকার সঙ্গে সঙ্গে চাকরদের নিয়ে সেই ঘরের দিকে গেলেন। অ্যান্ড মেড শিওর অফ দ্য ফ্লাইট অফ হিজ প্রিজনার, এবং নিশ্চিত হলেন যে বন্দি পালিয়ে গেছে। টু অ্যাভয়েড অ্যারাউজিং আননেসেসারি টক্স, অপ্রয়োজনীয় আলোচনা এড়াতে সে কি করলো? হি টুক ফ্রম দ্য টেবিল দ্য রাইটিং, সে টেবিল থেকে লেখার কাগজটি নিয়ে নিল। ইন হুইচ দ্য মিলিয়ন্স ওয়ার রিনাউন্সড, যেখানে কোটি কোটি টাকা ত্যাগ করার কথা লেখা ছিল। অ্যান্ড হোয়েন হি গট হোম, এবং যখন সে বাড়ি ফিরল, লকড ইট আপ ইন দ্য ফায়ার প্রুফ সেফ, তখন সেটা আগুনে পোড়ারোধক সিন্দুকের মধ্যে বন্দি করে রাখলো। চলো আমরা শেষমেশ একবার সংক্ষেপে দেখে নিই। পরের দিন সকালে দারোয়ান জানালো বন্দি জানলা দিয়ে বেরিয়ে বাগান পেরিয়ে পালিয়ে গেছে। যাতে কেউ সন্দেহ না করে, তিনি সেই চিঠি নিয়ে এসে আগুনে পোড়ারোধক সিন্দুকে রেখে দিলেন, যেখানে বন্দির পুরস্কারের টাকা নেবেন না বলে লেখা ছিল। তো এই ছিল আজকের সম্পূর্ণ টেক্সটের লাইন বাই লাইন মিনিং, আর তার সাথে তার ডিটেল ভোকাবুলারি। সত্যি বলতে কি, এই গল্পটা আমাদের অনেক কিছু শেখালো। আমরা কি কি শিখলাম যা আমাদের ভবিষ্যৎ জীবনে কাজে লাগাতে পারি।
চলো সেগুলোই তাহলে এবারে আমরা দেখে নিই। সবথেকে প্রথমে আমরা শিখলাম নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য রাখা কতটা প্রয়োজন। যে কোনো কাজ সেটা বড় হোক কিংবা ছোট, সফল হওয়ার জন্য আমাদের নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য রাখা অবশ্যই দরকার। যে বিরক্ত এবং একাকিত্বের মধ্যে আইনজীবী ছিলেন, তিনি চাইলে যে কোনো মুহূর্তে নিজের প্রতি আত্মনিয়ন্ত্রণ ও ধৈর্য হারাতেন, কিন্তু তা তিনি করেননি। তিনি জানতেন এটা তার একাকিত্বের পরীক্ষা নয়, এটা নিজের প্রতি নিয়ন্ত্রণ রাখার পরীক্ষা, যাতে তিনি অবশেষে সফল হয়েছিলেন। এরপর আমরা শিখলাম যে কোনো কাজ নিয়মিত করলে যে কোনো মানুষ এই বিষয়ে দক্ষ হতে পারে। প্রথমের কয়েকটা বছর আইনজীবী কোনো কিছুই নিয়মিত করতে পারেনি, কিন্তু পরে সে বই পড়াতে মনোনিবেশ করে আর নিয়মিত পড়ার মাধ্যমে সে 6টি ভাষায় দক্ষতা প্রাপ্তি করেছিল। এরপরে 3 নম্বর যে শিক্ষাটা আমরা শিখলাম সেটা হচ্ছে আর্থিক লোভ ত্যাগ করা। অর্থের প্রতি লোভ যে কোনো মানুষকে যে কোনো কাজ করাতে পারে। অর্থের প্রতি লোভ থাকলে তোমরা চিন্তাও করতে পারবে না মানুষ কতটা নিচে নামতে পারে। যেমন আমাদের গল্পের ব্যাংকার, একসময় সে এতটাই অর্থবান ছিল যে তার টাকা গোনারও দরকার পড়তো না। এত অর্থ থাকা সত্ত্বেও সে আরও লোভ করতে থাকে, যা শেষমেশ তার পতনের কারণ হয়ে দাঁড়ায়। সে সর্বশান্ত হয়, এমনকি আইনজীবীকে মারার জন্য উদ্যত হয়। সহজ উদাহরণ তো বিভিন্ন সোশ্যাল মিডিয়াতেই দেখতে পাচ্ছ। মানুষ দুটো টাকা কামানোর জন্য সোশ্যাল মিডিয়ায় কি না করে বেড়াচ্ছে। এরপরে আমরা যে শিক্ষাটা পেলাম সেটা হচ্ছে জীবনের আসল উদ্দেশ্য কী। এক কথায় জীবনের আসল উদ্দেশ্য হলো আত্ম উপলব্ধি করা, নিজেকে চেনা, নিজেকে জানা। আর এটা তুমি তখনই করতে পারবে যখন তুমি একাকিত্বে থাকবে। নিজেকে তখনই চিনতে পারবে এবং সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করতে পারবে। যা গল্পে আইনজীবী উপলব্ধি করলেন তা আমাদের ভারতবর্ষে যুগ যুগ ধরে চলে আসছে। তোমাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জীবনের 4টি অধ্যায়: ব্রহ্মচর্য, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। জীবনকে এই 4টি পর্যায়ের মধ্যে দিয়েই নিয়ে যেতে হবে, তবে জীবনের সমস্ত দিকগুলিকে আত্ম উপলব্ধি করতে পারবে। তো এবার বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো। ভালো লাগলে অবশ্যই আমাদের তা লাইক করে বুঝিয়ে দাও, আর তার সাথে অবশ্যই নিচে একটি মিষ্টি কমেন্ট করে দাও, যাতে আমি একটু মোটিভেট হতে পারি এরকমই ভিডিও আরও তৈরি করার জন্য। সত্যি বলতে কি, এত ডিটেলসে পড়ানোর জন্য এক একটা ভিডিওতে আমার যথেষ্ট পরিশ্রম লাগে। তাই তোমরা যদি ভিডিওটাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো এবং আরও বিভিন্ন পড়াশোনার গ্রুপের মধ্যে শেয়ার করো, তাহলে আমার পরিশ্রম সার্থক হয়ে যাবে। আমি চাই সমস্ত পশ্চিমবঙ্গের ভাই বোনেরা এরকমই সহজ ভাষায় সমস্ত টেক্সটগুলোকে পড়ুক। শুধুমাত্র অর্থের অভাবে কত ভাই বোনেরা ঠিকঠাক পড়াশোনাই পাচ্ছে না। তাই স্টাডি জমজমাটির উদ্দেশ্য একটাই, ফ্রি অফ কস্টে সবাইকে ভালো কোয়ালিটির পড়াশোনা প্রোভাইড করা। তো অবশ্যই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি, বন্ধু বান্ধব এবং সমস্ত প্রিয়জনদের মাঝে অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিও। আর তার সাথে আজকে যা আমি পড়ালাম এর সম্পূর্ণ PDF আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। তোমরা জয়েন হওয়ার জন্য নিচে কমেন্ট সেকশনে চেক করো, আমি টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমরা তাড়াতাড়ি গিয়ে জয়েন হয়ে যাও, কারণ আমি প্রথম 1000 জনকেই অ্যালাউ করব এই চ্যানেলের মধ্যে। তার সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও জয়েন হয়ে যেতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখতে পারো স্টাডি জমজমাটিকে। চলো দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।